এই ছেলে, তুই আমার দোলনাতে বসেছিস কেন? তোকে কি অধিকার দিয়েছে দোলনাতে বসার আর ছাদে আসার? কে অনুমতি দিয়েছে? তুই জানিস না ছাদে আসা বারণ? ছাদে আসা বারণ এটা তো কোথাও লেখা ছিল না, তাই তো আমি ছাদে এসেছি। আর দোলনাতেও তো লেখা ছিল না যে এখানে বসা বারণ। আপনি আমার গালে চড় মারলেন কেন? তুই বিনা অনুমতিতে এখানে বসেছিস, এটার জন্য চড় মেরেছি তোকে। আর তোকে তো এই বাসায় কখনো দেখি নাই। তুই ভাড়া এসেছিস নাকি? হ্যাঁ, আমরা এই বাসায় নতুন ভাড়া এসেছি গতকালকে রাতে। আপনি যেহেতু আমার গালে চড় মারছেন, এটার জন্য তো আপনাকেও কিছু একটা করতে হবে। মানে কি করবে তুই আমাকে? কি করব আপনাকে দেখতে চান? এই বলে সাগর ফারিয়ার মাথাটা দুহাতে চেপে ধরে ফারিয়ার ঠোঁটের সাথে তার ঠোঁট একত্রিত করে দিল। প্রায় 2 মিনিট লিপ কিস করার পর সাগর ফারিয়াকে ছেড়ে দিয়ে এক দৌড়ে চলে গেল নিচে। এদিকে ফারিয়া চিৎকার করতে করতে বলতে লাগলো, আম্মু, আম্মু, ওই আম্মু। ফারিয়ার চিৎকার শুনে তার আম্মু চলে আসলো ছাদে। এসে দেখে ফারিয়া দাঁড়িয়ে আছে, তার মুখ রাগে লাল হয়ে গেছে। ফারিয়াকে উদ্দেশ্য করে তার আম্মু বলতে লাগলো, কিরে, কি হয়েছে? এইভাবে চিল্লাচিল্লি করতেছিস কেন? তুমি এই বাড়িতে নতুন ভাড়াটি এনেছো নাকি? হ্যাঁ, উপরের রুমটা তো খালি পড়ে আছে। এটার জন্য আমি টুলেট সাইনবোর্ড লাগিয়ে দিয়েছিলাম গতকালকে রাতে। একটা পরিবার এসেছে। পরিবারটা খুবই ভালো এবং ছেলেটাও খুবই ভালো। তুমি তাদেরকে বাড়ি ভাড়া দেওয়ার আগে ভালোভাবে বলে দাও নাই যে ছাদে ওঠা যাবে না? তারা অনেক রাত করে এসেছিল তো, এটার জন্য আর বলা হয় নাই। কেন, কি হয়েছে? ছেলেটা বুঝি ছাদে এসেছিল? শুধু ছাদে আসো নাই, আমাকে তোকে আবার কি করেছে বল? কিছু করে নাই। তুমি তাদেরকে খুব ভালোভাবে বলে দিবে যাতে ছাদে না আসে, এইটাই আমার লাস্ট কথা। আর যদি ছাদে আসে তাহলে আমি বকাবকি করতে বাধ্য হব। এইটা শুনে ফারিয়ার আম্মু চলে গেল নিচে। এদিকে ফারিয়া দোলনায় বসে বসে মনে মনে ভাবতে লাগলো, এই ছেলেটার কত বড় সাহস আমার ঠোঁটে লিপ কিস করেছে। আজ পর্যন্ত আমার শরীর তো স্পর্শ করা দূরের কথা, আমার ঠোঁটেও লিপ কিস করে নাই কেউ। আর এই ছেলেটা কিনা আমার মাথা চেপে ধরে লিপ কিস করেছে। এই ছেলেটাকে তো একটা শাস্তি দিতে হবে। আর একবার ছাদে যদি দেখতে পাই তাহলে তার খবর আছে। এসব ভাবতেছে ফারিয়া। এমন সময় তার ফোনটা বেজে উঠল। ফোনটা হাতে নিয়ে দেখে শান্তা কল দিয়েছে। কলটা রিসিভ করতেই ওপাশ থেকে শান্তা বলতে লাগলো, কি রে ফারিয়া, কলেজে যাবি না নাকি আজকে? না রে, আজকে কলেজে যাব না। আমাদের বাসার উপরতলায় ভাড়া এসেছে, একটা ছেলে আছে। ওই ছেলেটা শুধু বারবার ছাদে চলে আসে। আজকে ওই ছেলেটাকে এমন শিক্ষা দেব যাতে আর কোনোদিন ছাদে না আসে। তোর ছাদের উপর কি আছে বলতো? এমন কোনো সোনার খনি লুকিয়ে রেখেছিস নাকি যে কাউকে ছাদে যেতে দিস না? সোনার খনির চাইতেও অনেক দামি কিছু আছে আমার ছাদে। পুরো ছাদ আমি ফুলের বাগান বানিয়েছি। আর একটা ফুল ছিঁড়ে ফেললে তো আমি তোকে ছেড়ে দিব না। আচ্ছা, তুই এক কাজ কর, ছাদের গেট তালা মেরে চলে আয় কলেজে। আজকে গুরুত্বপূর্ণ একটা ক্লাস আছে, ক্লাসটা মিস হয়ে গেলে আমরা পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারবো না। ঠিক আছে, তুই যেহেতু বলতেছিস তাহলে আমি কিছুক্ষণ পর আসতেছি। তুই কলেজ গেটের সামনে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকিস। এই বলে ফারিয়া ফোনটা কেটে দিয়ে চলে গেল তার রুমে। এদিকে সাগর তার রুমে এসে বসে পড়ল। এমন সময় সাগরের আম্মু এসে বলতে লাগলো, না, রান্না বান্না করি নাই, ঘর গোছাতে গোছাতে সময় চলে গেছে। তুই এক কাজ কর, বাইরে থেকে কিছু খেয়ে এরপর কলেজে চলে যাস, আমি বিকেলে রান্না করে রাখবো। সাগর রেডি হয়ে চলে আসলো নিচে। তার আম্মুর কাছ থেকে বিদায় নিয়ে কলেজের দিকে রওনা দিল। বাড়ির বাহিরে আসতেই দেখতে পেল ফারিয়া দাঁড়িয়ে আছে। ফারিয়াকে দেখে সাগর লুকিয়ে পড়ল, কারণ সাগর যে এ বাড়িতে প্রথমে এসে ফারিয়ার ঠোঁটে লিপ কিস করেছে। বেশ কিছুক্ষণ পর একটা রিক্সা আসলো। ফারিয়া চলে যেতে সাগর আরেকটা রিক্সা নিয়ে রওনা দিল কলেজের উদ্দেশ্যে। বেশ কিছুক্ষণ পর সাগর চলে আসলো কলেজে। রিক্সাওয়ালার ভাড়াটা দিয়ে চলে আসলো প্রিন্সিপাল স্যারের কেবিনে। বাইরে দাঁড়িয়ে বলতে লাগলো, মে আই কাম ইন স্যার? স্যার, গতকালকে আমি আপনাকে ফোন দিয়েছিলাম। আমার নাম সাগর, ইন্টার ফার্স্ট ইয়ারে ভর্তি হব। এই যে আমার সকল কাগজপত্র। এই ফর্মটা পূরণ করে দিয়ে যাও। আর আজকে তো ক্লাস করতে পারবে না, কাল থেকে ঠিক টাইমে চলে এসো ক্লাসে, নাহলে কিন্তু পরীক্ষায় ফেল করবে। ঠিক আছে স্যার, আমি প্রতিদিন ঠিক টাইমে চলে আসবো কলেজে।
এই বলে সাগর ফর্ম পূরণ করে দিয়ে চলে আসলো প্রিন্সিপাল স্যারের কেবিন থেকে বাহিরে। কিছুক্ষণ ঘোরাঘুরি করে সাগর চলে আসলো বাসায়। এইদিকে ফারিয়া ক্লাসরুমে বসে আছে। এমন সময় তার বান্ধবী সামিয়া বলতে লাগলো, কিরে ফারিয়া, আজকে এত চুপচাপ বসে আছিস কেন? অন্যদিন তো স্যার ক্লাসে থাকলেও পুরো ক্লাস মাতিয়ে বেড়াস, আজকে এত চুপচাপ, এটার কারণ কি? আর বলিস না, আম্মু একটা পরিবারকে ভাড়া দিয়েছে আমাদের উপরতলায়। সকালে আমি ছাদে গিয়ে দেখি একটা ছেলে দোলনায় দোল খাচ্ছে। তখন আমি ছেলেটাকে ঠাস করে চড় মারি। ছেলেটার সাথে 4-5 মিনিট ঝগড়া করার পর ছেলেটা আমার মাথা চেপে ধরে তার ঠোঁটের সাথে আমার ঠোঁট একত্রিত করে দিয়েছে, মানে লিপ কিস করেছে। ফারিয়ার কথা শুনে শান্তা, সামিয়া, মিম, আরোহী চমকে গেল আর বলতে লাগলো, আমরা কোনোদিন তোর শরীরে স্পর্শ করতে পারি নাই, আর সেই ছেলে কিনা একদিনেই তোর ঠোঁটে লিপ কিস করে দিয়েছে। এটা তো অসম্ভব ব্যাপার। ছেলেটার সাহস আছে বলতে হবে। একবার ছেলেটাকে সামনে পাই, তার সাহস আমি বের করব। ওই সময় তো দৌড়ে পালিয়ে গেছে, তাই কিছু করতে পারি নাই। এখন শুধু একবার সামনে আসুক, তারপর দেখাবো মজা। ছেলেটা যেহেতু তোকে লিপ কিস করতে পারছে, সো ছেলেটার সাহস আছেই বলতে হবে। আমি আজকে তোদের বাসায় যাব। যদি ছেলেটা দেখা পাই তাহলে ছেলেটার সাথে রিলেশন করব। আমার বাসায় রিলেশন এসব চলে না। সো বাহিরে গিয়ে যত ইচ্ছে রিলেশন করতে পারিস। আমি তো শুধু ছেলেটাকে দেখতে যাব। যদি পছন্দ হয়ে যায় তখন না হয় ছেলেটাকে কোনো রকম পটিয়ে সটিয়ে বিয়েই করে ফেলবো। এরকম সাহসী ছেলেই তো আমার দরকার। আজকে বিকালে আমরা সবাই ফারিয়াদের বাসায় যাব। রেডি থাকিস তোরা। দেখবো ছেলেটার সাথে কে কে রিলেশন করতে পারে। যে আগে রিলেশন করতে পারবে ছেলেটা তার হবে। ঠিক আছে, যে জিতে যাবে তাকে আমাদের সবাইকে ট্রিট দিতে হবে। এসব বলতেছে এবং ক্লাস করতেছে। বেশ কয়েকটা ক্লাস শেষ করে ফারিয়া চলে গেল বাসায়। কলিং বেল দিতেই ফারিয়ার আম্মু এসে দরজা খুলে দিল। ফারিয়াকে এত তাড়াতাড়ি চলে আসতে দেখে বলতে লাগলো, কিরে ফারিয়া, আজকে এত তাড়াতাড়ি চলে আসলি কেন? অন্য সময় তো দুপুর 1টার দিকে বাসায় আসিস। আজকে আমার সকল বান্ধবীরা চলে এসেছে, এটার জন্য আমিও চলে এসেছি তাদের সাথে। আর বিকেলের দিকে ওরা আমাদের বাসায় আসবে, তাই তাড়াতাড়ি চলে এসেছি। এই, তুই সেই ছেলেটা না সকালে আমার ঠোঁটে লিপ কিস করে দৌড়ে পালিয়ে এসেছিলি? ও আচ্ছা, তুই রুমে যা, আমি তোর বান্ধবীদের জন্য কিছু রান্না বসিয়ে দিতেছি। ফারিয়া চলে গেল রুমে। এদিকে সাগর তার রুমে শুয়ে আছে। এমন সময় সাগরের আম্মু বলতে লাগলো, সাগর তুই একটু উপরতলায় গিয়ে বাড়িওয়ালার কাছে গিয়ে বলবি যে আমাদের ঘরে টিউবওয়েল দিয়ে পানি আসতেছে না। আম্মু তুমি একটু গিয়ে বলো, আমি যেতে পারবো না, আমি টিভি দেখতেছি। তুই দেখতেছিস না আমি রান্না করতেছি, তবুও কেন বলতেছিস যে আমাকে যাওয়ার জন্য? তুই একটু যা কষ্ট করে, না হলে তো খাবার পেটে জুটবে না। ঠিক আছে আম্মু, যাইতেছি। এ বলে সাগর চলে আসলো উপরতলায়। কলিং বেল দিতেই ফারিয়া এসে দরজা খুলে দিল। সাগরকে দেখে বলতে লাগলো, আরে আপু, বিগ ফ্যান। আমি তো আপনাকে প্রতিদিন টিকটকে দেখি। আপনি এত সুন্দর টিকটক করতে পারেন, আমাকে একটা অটোগ্রাফ দিবেন আপনার? আমি তো টিকটক করি না, আর আমাকে এসব হাউফাউ বুঝিয়ে কোনো রকমে এখান থেকে কেটে পড়ার চেষ্টা করতেছিস, তাই না? কখনোই পারবি না। এটা দ্বারা আজকে তোকে দেখাচ্ছি মজা। এই বলে ফারিয়া ঘরের ভিতর থেকে ঝাড়ুটা নিয়ে সাগরকে দৌড়াতে লাগলো। এদিকে সাগর এক দৌড়ে চলে আসলো ছাদে এসে কোথায় লুকাবে বুঝতে পারছে না। বেশ কিছুক্ষণ এই পাশে ও পাশ করার পর ফারিয়া সে ছাদের দরজাটা লাগিয়ে দিয়ে সাগরের সামনে দাঁড়িয়ে বলতে লাগলো, আজকে কোথায় পালিয়ে যাবি বল? আজকে কোথাও পালিয়ে যেতে দেব না। আমাকে লিপ কিস করেছিস, তাই না? এই লিপ কিস তোকে আমি হাড়ে হাড়ে টের পাইয়ে দিব এখন। এই বলে ফারিয়া ঝাড়ুটা দিয়ে যেই বাড়ি দিতে যাবে, এমন সময় সাগর আবারও ফারিয়াকে জড়িয়ে ধরে তার ঠোঁটজোড়া দখল করে নিল। বেশ কিছুক্ষণ পর সাগর ছেড়ে দিয়ে এক দৌড়ে চলে গেল নিচে। এদিকে ফারিয়া তো আকাশ থেকে পড়ার উপক্রম। ফারিয়া ঠায় দাঁড়িয়ে রয়েছে এক জায়গায়, একটু নড়াচড়া করছে না ফারিয়া। বেশ কিছুক্ষণ পর হুঁশ ফিরল ফারিয়ার, নিজেকে সামলে নিয়ে বলতে লাগলো, ছেলেকে তো আমি দেখে নিব। আমার সাথে পাঙ্গা নিয়েছে, আমার ঠোঁটে 2-2বার কিস করেছে, এটার শাস্তি তো তাকে পেতেই হবে। এই বলে ফারিয়ার আগে মুখ লাল করে চলে আসলো আবার তার রুমে। চুপচাপ বসে বসে ফোন টিপতেছে। এমন সময় তার ফোনটা বেজে উঠল। তাকিয়ে দেখে তার বান্ধবীরা ফোন দিয়েছে। কলটা রিসিভ করতেই ওপাশ থেকে তার বান্ধবী বলতে লাগলো,
ফারিয়া, আমরা নিচে এসেছি, তুই দরজা খুলে দাঁড়া, 2 মিনিটের ভিতর আমরা চলে আসবো। এই বলে শান্তা ফোনটা কেটে দিল। ফোনটা কেটে চলে আসলো উপরে। সবাই বসে আড্ডা দিতেছে। এমন সময় শান্তা বলে উঠল, কি রে শান্তা, তোকে এত রাগি রাগি মুডে দেখাচ্ছে কেন? আন্টি বকাঝকা করেছে নাকি তোকে? আর বলিস না, ওই ছেলেটা আমাদের রুমের সামনে এসেছিল। তখন ছেলেটাকে দেখতে পেয়ে আমি ঝাড়ু দিয়ে দৌড়ানি দিয়েছিলাম। তখন ছেলেটা এক দৌড়ে ছাদে চলে গিয়েছিল। আমি ওই ছেলেটার কিছু করতে করতে ছাদে গিয়েছিলাম। দরজাটা লাগিয়ে দিয়ে তার সামনে দাঁড়িয়ে যেই বাড়ির দিকে যাব, তখন ছেলেটা আমাকে লিপ কিস করেছে। মানে ছেলেটা আবার তোকে লিপ কিস করেছে? এইবার নিয়ে দুইবার লিপ কিস করেছে, আর তুই এই ছেলেটাকে কোনো কিছুই বলতে পারলি না? কোনো কিছু করার আগেই তো দৌড়ে পালিয়ে যায়। কি করব বল? এখন যদি আবার আসতো তাহলে সবাই মিলে ধরে কিছু একটা করতে পারতাম তাকে। আচ্ছা বাদ দে, আবার যদি আসে তখন না হয় আমাদেরকে ফোন দিবি, আমরা সাথে সাথে চলে আসব। আমার বান্ধবীকে লিপ কিস করেছে, এটা শাস্তি তো তাকে পেতেই হবে, তাই না? দিতে হবে, তাকে শাস্তি না দিলে চলবে না। সবাই আড্ডা দিতে দিতে সন্ধ্যা হয়ে গেল। সন্ধ্যায় সবাই যার যার বাসায় চলে গেল। এইদিকে সাগর বেলকুনিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে কফি খাইতেছে আর মনে মনে ভাবতেছে, যাক, বিনা পয়সায় বিনা গার্লফ্রেন্ডে 2টা লিপ কিস করতে পারলাম, তাও আবার বাড়িওয়ালির এত সুন্দর মেয়েকে। ঠোঁটগুলো যে এত মিষ্টি আগে জানতাম না। আগে জানলে আরও কিছুক্ষণ লিপ কিস করতাম। কি রে সাগর, কারো প্রেমে পড়েছিস নাকি যে এভাবে মিটিমিটি করে হাসতেছিস? আরে না আম্মু, এমনিতেই মিটমিট করে হাসছিলাম। তুমি হঠাৎ আমার রুমে? হ্যাঁ, তোর রুমে এসেছি একটা কারণে। আমি কালকে তোর ফুফিদের বাসায় যাব। বাড়িওয়ালিকে বলে যাব তোকে শুধু রাতের খাবারটা রান্না করে দেওয়ার জন্য। আমি তোর ফুফিদের বাসায় একদিন থাকবো, পরের দিন সকালে চলে আসবো। ঠিক আছে আম্মু, তুমি না হয় বলে যাইও। কালকে সকাল সকাল চলে যাবে নাকি তুমি? হ্যাঁ, কালকে সকাল সকাল চলে যাব। সকাল 6টায় একটা ট্রেন আসে, ট্রেনে করে চলে যাব, যাতে বেশি সময় না লাগে যাইতে। আচ্ছা আম্মু। এইসব মনে মনে ভাবতেছে আর মিটমিট করে হাসতেছে। সাগর এমন সময় তার রুমে প্রবেশ করলো তার আম্মু। সাগরকে মিটমিট করে হাসতে দেখে বলতে লাগলো। সাগরের আম্মু চলে গেল তার রুমে। এদিকে সাগর বসে বসে ফোন টিপতেছে। এমন সময় তার ফোনটা বেজে উঠলো। তাকিয়ে দেখে তার বন্ধু ফয়সাল ফোন দিয়েছে। কলটা রিসিভ করতেই ওপাশ থেকে ফয়সাল বলতে লাগলো, কি রে সাগর, তুই নাকি ঢাকায় চলে এসেছিস একেবারের জন্য? হ্যাঁ, আমরা গতকালকে ঢাকায় চলে এসেছি। একেবারে ভাবছিলাম তোকে ফোন দিব, পরে তোর নাম্বার পাই নাই খুঁজে, তাই আর ফোন দিতে পারি নাই। ভালোই করেছিস ফোন দিয়ে। এক কাজ কর, কালকে সকালে কলেজে দেখা কর। ঠিক আছে, কালকে সকাল 10টায় তুই কলেজ মাঠে শিমুল গাছের নিচে থাকবি। আমি কালকে সকাল 10টায় তোর সাথে দেখা করব। আচ্ছা, এখন তাহলে ফোনটা রাখি, পরে কথা হবে আবার। এই বলে সাগর ফোনটা কেটে দিয়ে ঘুমের দেশে পাড়ি জমালো। পরের দিন সকাল 7টা। ঘুম থেকে উঠে নিচে চলে আসলো। এসে দেখে তার আম্মু নেই। তার আম্মু চলে গেছে খাবার টেবিলে, খাবার রাখা আছে। সাগর খাওয়া দাওয়া করে কিছুক্ষণ রেস্ট করে কলেজের উদ্দেশ্যে রেডি হয়ে চলে আসলো কলেজে। শিমুল গাছের নিচে বসে আছে। এমন সময় ফারিয়া, শান্তা, মিম, শর্মিলা সাগরের সামনে এসে দাঁড়ালো। সাগর ফারিয়ার দিকে তাকিয়ে মুচকে একটা হাসি দিয়ে বলতে লাগলো, আরে আপু, আপনি এখানে? এই কলেজে পড়েন নাকি আপনি? হ্যাঁ, আমি এই কলেজে পড়ি। তার আগে তুই বল, তুই এই কলেজে পড়িস নাকি? তুই কালকে তো তুই আমাকে দুইবার লিপ কিস করেছিস। এটার জন্য তো তোকে এখন শাস্তি পেতে হবে। আপু, আমি কি আপনাকে ইচ্ছা করে লিপ কিস করেছি যে আপনি আমাকে শাস্তি দিবেন? আর আমি যে আপনাকে লিপ কিস করেছি এটার প্রমাণ কি? আপনি প্রমাণ দেখান, তাহলে শাস্তি দিতে পারবেন আমাকে। আর প্রমাণ না দেখাতে পারলে শাস্তি দিতে পারবেন না। তুই যে লিপ কিস করেছিস আমি নিজেই একটা প্রমাণ। সোজা হয়ে দাঁড়া। থাকিস তো আমাদের বাসায় ভাড়া, তোকে কি করা যায় বলতো এখন? এই শান্তা, তুই কিছু বল। বান্ধবী ছেলেটা কিন্তু দেখতে শুনতে খারাপ না, কানে ধরে উঠবস করতে বল 100 বার, তাহলেই হবে। আর তোরা চলে যাস, আমি না হয় ওর সাথে একটু কথা বলে রিলেশনে জড়িয়ে যাব। তোর রিলেশনে যাওয়াচ্ছি আমি। এই আমার সামনে এসে দাঁড়া। সাগর চুপচাপ ফারিয়ার সামনে এসে দাঁড়াতেই ফারিয়া ঠাস করে সাগরের দু গালে চর মেরে দিল 2টা আর বলতে লাগলো, এটাই হচ্ছে আমাকে লিপ কিস করার শাস্তি। আর কোনো দিন যদি
তুই আমাকে লিপ কিস করার চেষ্টা করিস তাহলে এর চাইতে ভয়ঙ্কর কিছু করব। আজকের মতো ছেড়ে দিলাম তোকে, এই চল তোরা আমার সাথে। বেবি তুমি এখানে কিছুক্ষণ দাঁড়াও, আমি আসতেছি কিছুক্ষণ পর। শান্তা, এখন কিন্তু তোর গালে 2টা কষে চর মারবো, চুপচাপ আমার সাথে চল ক্লাসে। ফারিয়া সবাইকে নিয়ে চলে গেল ক্লাসে। এদিকে সাগর 2 গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। এমন সময় ফয়সাল আর ফারাবি আসলো। সাগরকে 2 গালে হাত ধরে দাঁড়িয়ে থাকতে দেখে ফয়সাল বলতে লাগলো, কিরে সাগর, এভাবে 2 গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছিস কেন? কেউ চর মেরেছে নাকি তোকে? হ্যাঁ, আমাকে একটা মেয়ে চর মেরেছে, তবে চর মারার কারণ আছে। আমি মেয়েটাকে 2বার লিপ কিস করেছিলাম, এটার জন্য চর মেরেছে আমাকে। তোরা কেমন আছিস? আমরা অনেক ভালো আছি। আর কোন মেয়েটা চর মেরেছে তোকে? শুধু একবার নাম বল, তাকে আমি একটা উচিত শিক্ষা দিতেছি। আরে থাক, কিছু করতে হবে না, আমি ভুল করেছিলাম, এটার জন্য আমাকে চর মেরেছে মেয়েটা, না হলে আমাকে চর মারতো না। চল ক্লাসে যাই, ক্লাস শেষ করে না হয় কিছুক্ষণ ঘোরাঘুরি করব। বলে সাগর, ফয়সাল আর ফারাবি চলে গেল ক্লাসরুমে। কয়টা ক্লাস শেষ করে 3 জন চলে আসলো বাহিরে। হাঁটতে হাঁটতে ক্যান্টিনের দিকে চলে আসলো। ক্যান্টিনে বসে বসে সিঙ্গারা পুরি খাচ্ছে আর কথা বলতেছে। এমন সময় ফারিয়া এসে সাগরের প্লেট থেকে একটা সিঙ্গারা নিয়ে বলতে লাগলো, বাহ, তুই সিঙ্গারা খাওয়াচ্ছিস সবাইকে, তাহলে আমিও না হয় একটা সিঙ্গারা খাই। ফারিয়া আপু, সাগর সিঙ্গারা খাওয়াচ্ছে সবাইকে। সাগর হচ্ছে আমার ছোটবেলার বেস্ট ফ্রেন্ড, আজকেই প্রথম ঢাকায় এসেছে। কে জানি সাগরের গালে 2টা চর মেরেছে। সাগর নাম বলতেছে না। কে আর চর মারবে? আমি চর মেরেছিলাম। তোর বেস্ট ফ্রেন্ড আমার ঠোঁটে লিপ কিস করেছিল, এটার জন্য আমি কষে 2টা চর মেরেছি। মানে আপনার ঠোঁটে 2বার লিপ কিস করেছে মানে? কিরে সাগর, তুই তো মাত্র 2 দিন হয়েছে এই ঢাকা শহর এসেছিস, আর ফারিয়া আপু ঠোঁটে 2বার লিপ কিস করেছিস কোন সময়? তোর বন্ধুকে বলতে হবে না, আমি বলতেছি। তোর বন্ধু আমাদের বাসায় ভাড়া এসেছে। সকালে আমি ছাদে গিয়ে দেখি তোর বন্ধু দোলনায় বসে বসে সিগারেট খাইতেছে। এটার জন্য আমি তাকে বকাঝকা করেছিলাম এবং বলেছিলাম যে আর না আসার জন্য। এটা শুনে তোর বন্ধু আমাকে লিপ কিস করেছে। প্রথমে আমি কিছু বলি নাই, কিন্তু পরে আবার লিপ কিস করেছে। এটার জন্য আমি রেগে তোর বন্ধুর গালে ঠাস ঠাস করে চড় মেরেছি। তোর বন্ধুকে সাবধান করে দিস আর বলে দিস যে আমার পেছনে না লাগার জন্য। এই বলে ফারিয়া ওইখান থেকে চলে গেল। চলো ফারিয়াকে ফয়সাল চিনে কিভাবে এটা আগে আমরা জেনে আসি, না হলে গল্পটা শুনে মজা পাবেন না। ফারিয়া হচ্ছে এই কলেজের মেয়েদের লিডার। মানে হচ্ছে যদি কোনো ছেলে এই কলেজে কোনো মেয়েকে ইফটিজিং করে তাহলে ফারিয়া যা ইচ্ছে তাই শাস্তি দিতে পারবে। 1 বছর আগে নির্বাচনে জয়ী হয়ে প্রিন্সিপাল স্যার ফারিয়াকে এই দায়িত্ব দিয়েছিল। যতদিন ফারিয়া এই কলেজে লেখাপড়া করবে ততদিন সে এই কাজ করে যেতে পারবে। ফারিয়াকে সবাই কম বেশি ভয় পায়। একবার যদি রেগে যায় ফারিয়া তাহলে কি হতে পারে এটা কেউ জানে না। ফারিয়া চলে যেতেই ফয়সাল সাগরকে উদ্দেশ্য করে বলতে লাগলো, সাগর ভাই প্লিজ, এই গুন্ডি মেয়েটার পিছনে লাগিস না তুই। এমনিতেই সামনে থেকে দাঁড়িয়ে দেখতে যতটা সরল সোজা মনে করেছিস, এমনিতেই সামনে থেকে দাঁড়িয়ে দেখতে যতটা সরল সোজা মনে করছিস, এই মেয়েটা অতটা সরল সোজা না। এই কলেজে ভর্তি হয়েছিস কয়েকদিন হয়েছে, আরও কয়েকদিন থাক, এরপর দেখতে পারবি এই মেয়েটার আসল রূপ। তার সাথে তাদের বান্ধবীগুলো অনেক ভালো, কিন্তু এই মেয়েটা খুবই বজ্জাত মেয়ে। এক কথায় বলতে গেলে পুরাই গুন্ডি। এই সাগরের গালে 2টা চর মেরেছে, সাগর কি বসে থাকবে নাকি? মাত্র তো 2টা লিপ কিস করেছি, আরও তো বাকি রয়েছে। আস্তে আস্তে লিপ কিস কেন, তার পুরো শরীরে কিস করব। অকালে মরার শখ হয়েছে তোর বুঝি? অকালে মরার শখ হয়েছে তোর, বুঝতে পারছি। যেদিন অকালে মরার শখ হবে ওই দিন আমাদেরকে ফোন দিস না ভাই। এই মেয়ের হাতে আমরা মরতে চাই না। আমাদের গার্লফ্রেন্ড আছে, তাদের কাছে গিয়েও যদি আমরা মরি তাহলে ও আমাদের জীবন সার্থক হবে। চিন্তা করিস না, মরার সময় তোদেরকে ডাক দিব না। সাগর আরও কিছুক্ষণ গল্প করে চলে গেল তাদের বাসায়। পকেট থেকে চাবিটা নিয়ে দরজা খুলে ভিতরে ঢুকতে যাবে, এমন সময় বাড়িওয়ালি বলতে লাগলো, বাবা
তোমার আম্মু তো বলে গিয়েছে রাতের খাবার রান্না করে দেওয়ার জন্য। তুমি না হয় আজকে আমাদের বাসায় খেয়ে নিও, রাতে রান্না করতে হবে না। ঠিক আছে আন্টি, আপনি যেহেতু বলতেছেন তাহলে আজকে রাতে না হয় আপনাদের বাসায় খাবার খাবো। আচ্ছা, রাত 8টার সময় চলে আসবে। আমরা সবাই 8টার সময় খাবার খাই। আচ্ছা আন্টি, আমি রাত 8টার সময় চলে আসবো। এই বলে সাগর চলে গেল দরজাটা লাগিয়ে দিয়ে তার রুমে। ফ্রেশ হয়ে বসে বসে ফোন টিপতেছে। এমন সময় কলিং বেলটা বেজে উঠল। সাগর নিচে এসে দরজাটা খুলতে দেখতে পেল ফারিয়া দাঁড়িয়ে আছে। ফারিয়াকে দেখে বলতে লাগলো, কি ব্যাপার, আপনি হঠাৎ আমাদের রুমের সামনে? কিছু বলবেন নাকি? হ্যাঁ, বলার জন্যই তো এসেছি। আম্মু বলেছে একটু আমাদের বাড়িতে আসার জন্য। কি যেন বলবে আম্মু। আর আন্টি কোথায়? আন্টিকে তো দেখতেছি না যে। আম্মু তো ফুপিদের বাসায় গেছে, কালকে সকালে আসবে বলেছে। ঠিক আছে। ও আচ্ছা, দরজাটা লাগিয়ে দিয়ে তাড়াতাড়ি আমাদের বাসায় আয়। আর আমি না তোকে চর মেরেছি, এটা ভুলেও বলবি না মুখে। যদি বলেছিস তাহলে তোর খবর আছে। আচ্ছা বলবো না, আর বলে দিলে কি করবেন আপনি আমাকে শুনি। তেমন কিছু করব না, জাস্ট তোর গাল দুইটাকে লাল করে ফেলবো, এই আর কি। সাথে তোর মেডেল স্ট্যাম্প কেটে ফেলে হাতে ধরিয়ে দেব, যাতে কোনোদিন বাবা ডাক শুনতে না পারিস তুই। বললেই হলো নাকি? আমার মেডেল স্ট্যাম্প কেটে আমার হাতে ধরিয়ে দিবেন? আমার মিডল স্ট্যাম্প আপনি দেখেছেন কত বড়? আপনি ধরতেও পারবেন না। সাগর। ফারিয়া যে কিছু বলতে যাবে এমন সময় তারা মন ডাক দিয়ে বলতে লাগলো, কিরে ফারিয়া, সাগরকে ডেকে আনতে এতক্ষণ সময় লাগে নাকি? তাড়াতাড়ি নিয়ে আয় সাগরকে। তাড়াতাড়ি আয়, আম্মু ডাক দিয়েছে। এটার জন্য কিছু বললাম না, না হলে বুঝিয়ে দিতাম আমি কি জিনিস। সামনে থেকে যতটা সরল সোজা, ভেতর থেকে জ্বলন্ত আগুনের সীসা। আপনি যদি জ্বলন্ত আগুনের সীসা হন তাহলে আমি জ্বলন্ত আগুনের গোলা। সীসা থেকেও কিন্তু জ্বলন্ত আগুনের গোলা অনেকক্ষণ জ্বলে থাকে। ঠিক আছে, দেখা যাবে জ্বলন্ত আগুনের সীসা কতটুকু জ্বলে থাকে আর জ্বলন্ত আগুনের গোলা কতটুকু জ্বলে থাকে। এই বলে ফারিয়া চলে গেল তাদের বাসায়। বেশ কিছুক্ষণ পর সাগর ফারিয়াদের বাড়ির ভিতর প্রবেশ করতেই ফারিয়ার আম্মু বলতে লাগলো, সাগর বাবা, ভিতরে এসে বসো। আমি তোমাদের জন্য নুডলস রান্না করেছি, নুডলস খাবে। আন্টি, এসব রান্না করার কি দরকার ছিল? অযথা ঝামেলা করছেন, আর আমি এসব কম খাই। আপনার জন্য রান্না করেছে নাকি যে আপনি খাবেন? রান্না তো করেছে আমার জন্য, আমি খাবো। ফারিয়া, তুই কিন্তু এখন বেশি কথা বলতেছিস। সাগর বাবা, ফারিয়ার কথায় কিছু মনে করো না। ফারিয়া একটু এরকমই। এই নে ফারিয়া, সাগরকে এক বাটিতে আর তুই এক বাটি খা। ফারিয়া এক বাটি সাগরকে দিয়ে আরেক বাটি সে নিজে খেতে লাগলো। মাঝে মধ্যে সাগরের দিকে তাকাচ্ছে আর মনে মনে বলতেছে, আপু আমাকে শরম দিতেছেন? গার্লফ্রেন্ড নিয়ে ঘোরাঘুরি করতেই পারি, তাই না? আন্টি, আপনি কি বলেন? এখনকার যুগে তো এসব বেশি চলে। হ্যাঁ সাগর, একদম ঠিক কথা বলেছ। এখনকার যুগে এসব বেশি চলে। সাগর, তোমার পরিচিত যদি কোনো ছেলে থাকে তাহলে আমাকে বলবে। ফারিয়া তো দেখতে দেখতে অনেক বড় হয়ে গেছে, তাকে তো বিয়ে দিতে হবে। আম্মু, আমি তোমাকে একবার বলেছি না বিয়ের কথা বলবে না? আমার যেদিন মন চাইবে আমি ওই দিন বিয়ে করব, এর আগে তুমি আমাকে বিয়ের কথা বলবে না। ঠিক আছে, এর আগে আমি তোর বিয়ের কথা বলবো না, তবে ছেলে যাতে খুব ভালো হয়। ছেলে খারাপ হলে কিন্তু আমরা বিয়ে দিব না। ঠিক আছে আম্মু, তোমরা চিন্তা করো না, আমি একটা ভালো ছেলে দেখে বিয়ে করব। এই বলে ফারিয়া চলে গেল তার রুমে। বিছানার উপর থেকে ফোনটা নিয়ে ফোন দিল তার সকল বান্ধবীকে। বেশ কিছুক্ষণ পর ফারিয়ার সকল বান্ধবী চলে আসলো ফারিয়াদের বাসায়। ফারিয়া দরজাটা খুলে দিতেই সবাই বাড়ির ভিতর প্রবেশ করলো। বেশ কিছুক্ষণ বসে কথা বলার পর শান্তা বলতে লাগলো, সাগর, এখন তো আমরা ফ্রেন্ড হয়ে গেছি, চলো উপরে গিয়ে আমরা আড্ডা দিই। এখানে তো আন্টি আছে, আন্টি না হয় রান্না করতে থাকুক। হ্যাঁ সাগর, শান্তা একদম ঠিক বলেছে। তোমরা উপরে গিয়ে আড্ডা দাও, আমি না হয় রান্না শেষ করে ফেলি ততক্ষণে। আন্টি, না আন্টি, উপরে যেতে হবে না, এখানেই অনেক ভালো আছি, এখানেই আড্ডা দেই। তুমি হয়তো ভয় পাইতেছো, এতগুলো মেয়ের মাঝে তুমি একা বসে আড্ডা দিবে এটার জন্য। ওরা খুব ভালো, তুমি যাও। আর আমি তো আছি বাড়ির ভিতরে,
যদি ওরা কিছু বলে তাহলে আমাকে ডাক দিবে। সাগর কিছু না বলে ওদের সাথে চলে আসলো ফারিয়াদের রুমে। এদিকে সাগর দরজাটা লাগিয়ে দিয়ে সাগরের সামনে চলে আসলো। সাগর কিছুটা ভয় পেয়ে বলতে লাগলো, আপু, আপনি এভাবে আমার সামনে আসতেছেন কেন? প্লিজ এরকমভাবে সামনে আসবেন না, আমার খুব ভয় করতেছে, প্লিজ। তুই তো অনেক সাহসী, আমাকে দুইবার লিপ কিস করেছিস, আর এখন তোর সামনে এসেছি বলে তুই ভয় পাইতেছিস? আরে ভয় পাইস না, আমি তো সামান্য মাত্র একটা মেয়ে, এখন দেখি তুই আমার কি করতে পারিস। প্লিজ আপু, এসব বলবেন না, আমি কিছু করতে পারবো না আপনাকে। আর ওই সময় তো আপনি হাঁপিয়ে গিয়েছিলেন, এটার জন্য লিপ কিস করতে পারছিলাম। এখন তো আপনি তরতাজা একটা মানুষ, আর সাথে আপনার বান্ধবীরা আছে। আমি যদি আপনাকে কিছু করতে যাই তাহলে আপনারা সবাই আমাকে ধরে ভর্তা বানিয়ে ফেলবেন। আমি খুব ভালোভাবেই বুঝতে পারছি। আরে ওরা কেউ কিছু করবে না। কি রে শান্তা, মিম, শর্মিলা, তোরা কিছু করবি নাকি সাগরকে? আরে না না, আমরা কি করব আবার? সাগর, তুমি নিশ্চিন্তে ফারিয়াকে কিছু একটা করতে পারো। আমরা আজকে দেখতে চাই তোমার সাহস কতটা আছে। যদি ফারিয়াকে কিছু করতে পারো তাহলে আমার তরফ থেকে তোমাকে 500 টাকা দেব এবং তোমাকে রেস্টুরেন্টে নিয়ে খাবার খাওয়াবো কালকে। সত্যি খাবার খাওয়াবেন তো, নাকি মিথ্যা বলতেছেন আমাকে? এই শর্মিলা কখনো মিথ্যে কথা বলে না। আমি একবার যখন বলেছি খাবার খাওয়াবো এবং 500 টাকা দিব, সো আমি দিবই। তুমি ফারিয়াকে দেখে কি করতে পারো। আচ্ছা, আপনারা তাহলে চোখ দুইটা বন্ধ করেন, আমি আপনার বান্ধবীকে কিছু করতেছি। না না, এটা বললে তো হবে না, আমাদের সামনেই করতে হবে, না হলে কিন্তু আমরা খাওয়াবো না আর টাকাও দিব না। শর্মিলা, তোরা চোখ বন্ধ কর। সাগর যদি কিছু করে তাহলে তো আমি তোদেরকে মিথ্যে কথাই বলবো। তোদেরকে কি আমি মিথ্যা বলবো? তোরা চোখ বন্ধ করে রাখ, দেখি সাগর আমার কি করে। সবে চোখ বন্ধ করতে সাগর এক পা করে ফারিয়ার সামনে এসে দাঁড়িয়ে চট করে ফারিয়াকে জড়িয়ে ধরে ফারিয়ার দুইটা ডাবের উপর হাত রেখে বলতে লাগলো, দিব নাকি জোরে একটা টিপ? সাগরের কথা শুনে ফারিয়া তো চমকে গেল। তাড়াতাড়ি করে সাগরকে ছাড়িয়ে দিয়ে সাগরের সামনে থেকে কিছুটা দূরে চলে গেল আর বলতে লাগলো, তো খুব ফাজিলের ফাজিল। এই তোরা এখনো চোখ বন্ধ করে আছিস কেন? শর্মিলা, তুই 500 টাকা দিয়ে দে, আর এই ছেলেটাকে কালকে রেস্টুরেন্টে নিয়ে খাইয়ে দিস। তার আগে তুই আমাদেরকে বল, এই ছেলেটা তোকে কি করেছে? না বললে কিন্তু আমরা খাওয়াবো না আর টাকাও দিব না। ছি ছি, তোদেরকে এই কথা কিভাবে বলি? লিপ কিস করেছে এটা তো বলতে পারছি, কিন্তু সে এরকম একটা কাজ করেছে এটা বলার মতো না। এই বলে ফারিয়া চলে গেল নিচে। এদিকে শর্মিলা মাথা চুলকাতে চুলকাতে সাগরকে উদ্দেশ্য করে বলতে লাগলো, এই নাও সাগর, 500 টাকা। আর তুমি কি এমন করেছো ফারিয়ার সাথে যে ফারিয়া এতটা লজ্জা পেয়ে নিচে দৌড়ে চলে গেছে? এই পিচ্ছি, যাকে একবার কিছু করেছে ওই মেয়ের কোনোদিন কাউকে কিছু বলতে পারবে না। সো আশা করতেছি আপনার বান্ধবী আপনাদেরকে এই কথা বলবে না আমি কি যে করেছি তাকে। এখন তাহলে আমি আমাদের বাসায় চলে যাই, রাতে আবার আসবো। এই বলে সাগর 500 টাকার নোট নিয়ে চলে গেল তাদের বাড়িতে। এদিকে ফারিয়া সবার জন্য কফি নিয়ে আসলো। সবাইকে কফি দিয়ে দিতে শান্তা বলতে লাগলো, বান্ধবী, সাগর তোকে এমন কি করেছে যে তুই এতটা লজ্জা পেয়েছিস? তুই তো লজ্জা পাওয়ার মেয়ে না। কলেজে তো আমরা অনেক দুষ্টুমি ফাজলামো করি, কিন্তু তুই তো কখনো লজ্জা পাস না। হঠাৎ এরকম লজ্জা পেয়েছিস কেন? আমি এটা তোদেরকে কোনোভাবেই বলতে পারবো না। আগে যদি জানতাম এই ছেলেটা এত লুচ্চা তাহলে কখনোই বলতাম না যে আমাকে কিছু করার জন্য। হ্যাঁ, তার মানে তুই বোঝাতে চাইছিস যে সাগর তোকে লিপ কিস করে নাই, অন্য কিছু করেছে? হ্যাঁ, সাগর আমাকে কিস করে নাই, অন্য কিছু করেছে। এখন তোরা বুঝে নে অন্য কিছু করার কি আছে এখানে। আমি কিছু বলতে পারবো না তোদেরকে। তার মানে সাগর তোর ওই দুইটা আমরা যা ভাবতেছি ঠিক তো? হ্যাঁ, তোরা যা ভাবতেছিস ঠিক ভাবতেছিস, এটাই করেছে। ফারিয়ার মুখে এমন কথা শুনে সবাই হাঁ করে তাকিয়ে আছে ফারিয়ার দিকে। কি বলবে বুঝতে পারছে না। বেশ কিছুক্ষণ পর শর্মিলা বলতে লাগলো, ফারিয়া, এখন কি করব? এই ছেলেটা তো অনেক লুচ্চা, তোকে যেহেতু এরকম করতে পেরেছে, সো আমরা যদি আবার তাকে কিছু করতে বলি তাহলে তো সে অনায়াসে করে ফেলবে। করে ফেলবে মানে? বলার সাথে সাথে গিয়ে করে ফেলবে। একটুও চিন্তা ভাবনা করবে না, কারণ ছেলেটার মধ্যে কোনো লজ্জা শরম নেই।
ছেলেটা তো তাহলে খুবই ডেঞ্জারাস, কিছু তো একটা করতে হবে। দেখ তোরা যা ইচ্ছা করে নে, আমি কিন্তু কিছু করতে পারবো না। এমনিতেই এখন তার সামনে গেলে আমার লজ্জা করবে। আমার এখনো বিয়ে হয় নাই, আর ছি ছি এসব ভাবতেও লজ্জা লাগতেছে আমার। হয়েছে হয়েছে, আর ঢং করতে হবে না। যখন লিপ কিস করেছিল তখন তো চুপচাপ দাঁড়িয়েছিলি, আর এটা তো সামান্য বিষয়। লিপ কিস আর এটা কিন্তু অনেক আলাদা কথা। সো তোরা বুঝে নে কতটা লুচ্চা হলে এরকম কাজ করতে পারে। ফারিয়া তার বান্ধবীদের সাথে কথা বলতেছে, এদিকে সাগর তার রুমে এসে বক্সে গান লাগিয়ে লুঙ্গি ডান্স দিতে লাগলো আর মনে মনে বলতে লাগলো, এই মেয়েদের মধ্যে তো লজ্জা শরম বলতে কিছু নেই। আর এত নরম, উফ মন চাচ্ছিল আরও কিছুক্ষণ ধরে থাকি। খুব বড় জিনিস মিস করে ফেললাম আমি। এসব ভাবতেছে সাগর। দেখতে দেখতে রাত হয়ে আসলো, রাত 2টা। সবাই খাবার টেবিলে বসে আছে। এদিকে ফারিয়া মাথা নিচু করে খাবার খাচ্ছে। এটা দেখে ফারিয়া নামও বলতে লাগলো, কিরে ফারিয়া, তুই এইভাবে মাথা নিচু করে খাবার খাচ্ছিস কেন? এমনি আম্মু মাথা নিচু করে খাবার খাচ্ছি। সাগর তো বুঝে গেছে ফারিয়া চেয়ে লজ্জা করতেছে। এদিকে সাগর টেবিলের নিচ দিয়ে ফারিয়ার পায়ে পা রেখে সুড়সুড়ি দিতে লাগলো। ফারিয়া নিচের দিকে তাকিয়ে দেখে সাগর সুড়সুড়ি দিচ্ছে। এটা দেখে ফারিয়া সাগরের পায়ে পা রেখে পা দিয়ে চিমটি কাটলো। সাগর তাড়াতাড়ি করে তার পা সরিয়ে নিল। খাওয়া দাওয়া করে যে চলে আসতে যাবে এমন সময় ফারিয়ার আম্মু বলতে লাগলো, সাগর, রাতে একা একা বাড়িতে ঘুমাতে নেই। তুমি এক কাজ করো, আজকে রাতটা না হয় আমাদের বাসায় ঘুমাও, কালকে সকালে না হয় খাবার খেয়ে চলে যাবে। সমস্যা নেই আন্টি, আমি রাত 3টা অবধি গেম খেলি, এরপর ঘুমাই। সো এতে কোনো সমস্যা হবে না। ঠিক আছে, যাও তাহলে। তুমি যেহেতু বলতেছো তোমার সমস্যা হবে না, তাহলে যাও। সাগর চলে আসলো তার রুমে। এদিকে ফারিয়া খাওয়া দাওয়া করে তার রুমে এসে বিছানায় শুয়ে এই সকল কিছু ভাবতেছে আর মনে মনে বলতেছে, এখন আমি কি করব? এই ছেলেটার সামনে গেলেই যে আমার অনেক লজ্জা করবে। ছেলেটার কাছ থেকে সব সময় দূরে দূরে থাকতে হবে। এইসব কিছু ভাবতে ভাবতে ফারিয়া ঘুমের দেশে পাড়ি জমালো। পরের দিন সকাল 9টা। সাগর খাওয়া দাওয়া করে চলে আসলো কলেজে। গাছতলায় বসে আছে সাগর। এমন সময় কলেজ গেট দিয়ে তাকাতেই দেখতে পেল ফারিয়া এবং তার বান্ধবীরা কলেজ গেট দিয়ে ভিতরে ঢুকতেছে। এটা দেখে সাগর তাদেরকে ইশারা করে বলতে লাগলো, হাই ফারিয়া আপু, কেমন আছেন? আর আপনারা কেমন আছেন? শর্মিলা আপু, আজকে কিন্তু আমাকে রেস্টুরেন্টে নিয়ে খাওয়ানোর কথা ছিল, খাওয়াবেন তো? আমি যেহেতু কথা দিয়ে ফেলেছি, সো খাওয়াতেই হবে। আমি আবার না করতে পারি না কাউকে। কলেজ শেষ হলে এরপর তুমি আমাদের জন্য অপেক্ষা করো। সবাই কি নিয়ে রেস্টুরেন্টে যাব খাবার খাওয়ার জন্য। ঠিক আছে। আর ফারিয়া আপু, আপনি আমাকে দেখে এরকম শরম পাচ্ছেন কেন? আমি কি কিছু করেছি আপনাকে? কালকে তো তেমন কিছুই করি নাই। আরও কিছুক্ষণ যদি থাকতেন তাহলে তো অনেক কিছু করে ফেলতে পারতাম। সাগর, এখন কিন্তু বেশি বেশি হয়ে যাইতেছে। চুপচাপ ক্লাসে যাও। আর তুমি যে আমাকে এরকম বলতেছো, এটা কিন্তু ইফটিজিং হইতেছে। আমি কিন্তু ছেলে পেলে ডেকে তোমাকে মায়ের খাওয়াতে পারি। আমাকে আর মায়ের খাওয়াতে হবে না, আমি আমার ক্লাসরুমে যাইতেছি। এই বলে সাগর চলে গেল তার ক্লাসরুমে। বেশ কিছুক্ষণ পর সাগর কয়েকটা ক্লাস শেষ করে বাইরে এসে দেখে ফারিয়া তার বান্ধবীদের নিয়ে দাঁড়িয়ে আছে। সাগরকে দেখে ফারিয়া বলতে লাগলো, এই সাগর, চল আমাদের সাথে। শর্মিলা রেস্টুরেন্টে নিয়ে খাওয়াবে বললো। হ্যাঁ আপু, আমাকে তো শর্মিলা আপু রেস্টুরেন্টে নিয়ে খাওয়াবে, কিন্তু শর্মিলা আপু, আমি একটা কথা বুঝতেছি না, আপনার বান্ধবী এরকমভাবে আমাকে দেখে লজ্জা পাচ্ছে কেন? ফারিয়া আপু, আমাকে একটা কথা উত্তর দিবেন। আমাকে দেখে লজ্জা পাচ্ছেন কেন? আমি আপনার ওই বড় বড় 2টা ইয়েতে ধরেছিলাম বলে? সাগর আর কিছু বলতে পারলো না। এমন সময় চট করে ফারিয়া এসে সাগরের মুখ চেপে ধরলো আর ফিস ফিস করে বলতে লাগলো, এই বাদর ছেলে, চুপ। আরেকবার যদি মুখ দিয়ে এই কথা বের করেছিস তাহলে তোকে বাসায় নিয়ে তোর টুনটুনি কেটে ফেলে দিব। আমার টুনটুনি কেটে ফেলে দিবেন কেন? আমার তো আরও 12 বছর আগেই মুসলমানি করে ফেলেছে, তাহলে আপনি বলতেছেন কেন আমার টুনটুনি কেটে ফেলে দিবেন? ভাই, আমি তোর কাছে মাফ চাই, প্লিজ। আর কোনো কথা বলিস না। তোর সাথে যত কথা বলবো ততই সময় নষ্ট হবে। তার চাইতে চল রেস্টুরেন্টে যাই। এই বলে সবাই চলে গেল রেস্টুরেন্টে। খাওয়া দাওয়া করে যার যার বাসায় চলে গেল সবাই। এদিকে একই রিক্সায়
ফারিয়া আর সাগর বাসায় যাইতেছে। এমন সময় সাগর ফারিয়ার একেবারে গা ঘেঁষে বসলো। এটা দেখে ফারিয়া বলতে লাগলো, কি হচ্ছে সাগর এইসব? তুই আমার গা ঘেঁষে বসেছিস কেন? আপু, তোমার শরীর অনেক নরম এবং তুলতুলি, তোমাকে জড়িয়ে ধরতে মন চায় বারবার, এটার জন্য আর কি তোমার গা ঘেঁষে বসেছি। আর একটু দূরে যা, গা ঘেঁষে বসার দরকার নেই। এমনিতেই তুই অনেক কিছু করে ফেলেছিস আমাকে। তুই ছোট বলে তোকে কিছু বলতেও পারতেছি না, না হলে তোকে আরেকটু আদর করে গাল দুইটা লাল করে দিতাম। আপু, চর মেরে গাল দুইটা লাল না করে যদি দুইটা কিস করে গাল লাল করে দিতে, তাহলে আমি সবাইকে দেখিয়ে দেখিয়ে বলতে পারতাম যে আমার সিনিয়র আপু আমার গালে কিস করে গাল দুইটা লাল করে ফেলেছে। সবাই দেখেন, তখন সবাই হা করে তাকিয়ে দেখতো এবং সবাই ভাবতো যে তুমি আমার সাথে রিলেশন করো। বললেই হলো নাকি? তোর মতো একটা পিচ্চির সাথে রিলেশন করব আমি? তুই তো আমার 2 আঙ্গুলের সমান না, আবার বলতেছিস তোর সাথে রিলেশন করার জন্য? আমি আবার কখন বললাম যে আমার সাথে রিলেশন করতেই হবে তোমার? আমি তো একবারও বলি নাই যে আমার সাথে রিলেশন করতেই হবে। আমি তো জাস্ট বলেছি যে সবাই ভাববে আমরা রিলেশন করি। হয়েছে হয়েছে, আর বলতে হবে না। এখন রিক্সা থেকে নেমে বাসায় যা, আমি রিক্সা ভাড়া দিয়ে আসতেছি। সাগর সোজা চলে গেল তাদের রুমের সামনে। কলিং বেল দিতেই সাগরের আম্মু এসে দরজা খুলে দিল। সাগরকে দেখে বলতে লাগলো, বাহ, তোদের দুজনকে তো অনেক মানিয়েছে। মানে আম্মু কি বলতেছো আমি বুঝতেছি না। আমাদেরকে মানিয়েছে মানে? না কিছু না, যা ফ্রেশ হয়ে আয়, আমি খাবার দিতেছি তোকে। আমি এখন কিছু খাবো না, বাহির থেকে খাবার খেয়ে এসেছি। আমি এখন একটু ঘুমাবো, আমাকে ডাক দিবে না। ঠিক আছে, তোকে ডাক দেবো না, তুই এখন আসলে ঘুমা। ঠিক আছে, তোকে ডাক দেবো না, তুই এখন তাহলে ঘুমা। আমি ফারিয়াদের বাসা থেকে আসতেছি। একা একা বাসায় ভালো লাগে না, ফারিয়ার মায়ের সাথে না হয় কিছুক্ষণ গল্প করে আসি। ঠিক আছে, যাও। সাগরের আম্মু চলে আসলো ফারিয়াদের বাসায়। এদিকে সাগর ফ্রেশ হয়ে বিছানায় শুয়ে পড়তেই ঘুমিয়ে গেল। বেশ কিছুক্ষণ ঘুমানোর পর সাগর ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে এসে দেখে তার আম্মু এখনো আসে নাই। এটা দেখে সাগর আবারও চলে আসলো রুমে। এদিকে সাগরের আম্মু ফারিয়ার আম্মুর সাথে গল্প করতেছে। চলুন শুনে আসি কি গল্প করতেছে। পা, ফারিয়া কিন্তু দেখতে শুনতে মাশাল্লাহ অনেক সুন্দর। ফারিয়ার বিয়ে দেবেন না? ফারিয়ার বিয়ে দেবেন না নাকি? হ্যাঁ, ফারিয়ার তো বিয়ে দিব, কিন্তু ফারিয়া এখন বিয়ে করতে রাজি হচ্ছে না, তাই আর কি আমরাও জোর করতেছি না বিয়ে দেওয়ার জন্য। ফারিয়া নিজের মুখে যেদিন বলবে সে বিয়ে করবে, আমরা ওই দিন তাকে বিয়ে দিব। ও আচ্ছা, আজকে দেখলাম ফারিয়ার সাগর দুজনেই এক রিক্সা দিয়ে এসেছে। তারা দুজন যখন পাশাপাশি বসেছিল তখন তাদেরকে অনেক সুন্দর মানিয়েছিল। আপা, আমি বুঝতে পারছি আপনি কি বলতে চাইছেন। এখানে যদি ফারিয়া রাজি থাকে তাহলে আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু ফারিয়া যদি না রাজি থাকে তাহলে আমরা বিয়ে দিতে পারবো না সাগরের সাথে ফারিয়ার। দুজন কথা বলতেছে। এমন সময় ফারিয়া সিঁড়ি দিয়ে নামতে নামতে তার আম্মুকে বলতে লাগলো, আম্মু, তোমাকে কতবার মানা করেছি যে আমার বিয়ের ব্যাপারে কোনো আলোচনা করবে না। আমার যেই দিন ছেলে পছন্দ হবে আমি ওই দিন বিয়ে করব। এর আগে কিন্তু তোমরা একদম আলোচনা করবে না। আরে, তোর বিয়ে নিয়ে আমরা কোনো কথা বলছিলাম না, ওই সাগরের ব্যাপারে একটু কথা বলছিলাম। সাগর নাকি খুব দুষ্টু, এই আর কি। সাগরের ছোটবেলার কাহিনী বলছিল। ও আচ্ছা আন্টি, সাগর কি বাসায় আছে নাকি? আমি একটু শপিং মলে যাব তো, সাগর যদি বাসায় থাকে তাহলে তাকে নিয়ে যাইতাম। একা একা শপিং করতে ভালো লাগে না। আজকে আবার বান্ধবীরাও যেতে পারবে না। হ্যাঁ, সাগর বাসায় আছে, দেখো হয়তো ঘুমাচ্ছে আর না হয় গেম খেলতেছে। যাও, সাগরকে ডেকে নিয়ে এরপর শপিং মলে যাও। ছেলেটা সারাদিন বাসায় থাকে এবং গেম খেলে, একটুও বাইরে যায় না। কি যে করি ছেলেটাকে নিয়ে। আপনি কোনো চিন্তা করবেন না আন্টি, আর আপনার ছেলেকে একদম ঠিক বানিয়ে ফেলবো। আপনার ছেলে প্রতিদিন বাইরে বের হয়, এই বলে দিলাম আপনাকে। এই বলে ফারিয়া তাদের পাশে থেকে চলে আসলো সাগরদের পাশে। দরজাটা আস্তে আস্তে খুলে সাগরের রুমের দিকে যেতে লাগলো। সাগরের রুমের সামনে এসে দেখে সাগর শুয়ে শুয়ে গেম খেলতেছে। এটা দেখে ফারিয়া সাগরের সামনে দাঁড়িয়ে বলতে লাগলো, এই সাগর, ওর তোকে নিয়ে শপিং মলে যাব। আন্টিকে বলে এসেছি, আন্টি বলেছে তোকে নিয়ে যাওয়ার জন্য। তুই নাকি সারাদিন বসে বসে গেম খেলিস। গেম ছাড়া আর কি খেলবো? অন্য কিছু তো খেলার মতো নেই। আর বিয়ে তো করি নাই। বিয়ে করলে তো বউয়ের সাথে T20 ম্যাচ খেলতে পারতাম। ঠিক আছে, আন্টিকে বলে আমি না হয় তোর বিয়ের ব্যবস্থা করে দেবো নে। এখন তাড়াতাড়ি রেডি হয়ে নে, তোকে নিয়ে আবার যাব মার্কেটে।
সাগর রেডি হয়ে ফারিয়ার সাথে চলে আসলো বাইরে। রাস্তায় দাঁড়িয়ে আছে, এমন সময় একটা রিক্সা আসলো। দুজন রিক্সায় উঠে পাশাপাশি বসে আছে। এমন সময় ফারিয়া সাগরকে উদ্দেশ্য করে বলতে লাগলো, সাগর, তুই কি আগে কারোর সাথে রিলেশন করেছিস? আমাকে যে এভাবে লিপ কিস করেছিস, মনে হচ্ছে তো তুই আগে থেকে কারোর সাথে মনে হয় ট্রেনিং নিয়েছিস লিপ কিস করার। আরে না, কি যে বলো না আপু, আমি আবার কার সাথে লিপ কিস করব? আমি কারোর সাথে লিপ কিস করি নাই, আর আমার কোনো গার্লফ্রেন্ড নেই যে তার সাথে লিপ কিস করব। আমি তোমার পাশে বসে বলতেছি, আমি আগে কারোর সাথে লিপ কিস করি নাই, তোমার সাথেই প্রথম লিপ কিস করলাম। তাহলে তুই এত পারফেক্টভাবে লিপ কিস করিস কিভাবে বলতো? আমার তো মনে হচ্ছে তুই আগেও কারোর সাথে লিপ কিস করেছিস। তুমি যদি বিশ্বাস না করো তাহলে ফয়সালকে জিজ্ঞেস করতে পারো, ফয়সাল তোমাকে বলে দিবে। ফারিয়া সাগরের সাথে কথা বলতে বলতে দুজন চলে আসলো শপিং মলে। বেশ কিছুক্ষণ শপিং করার পর রাতে বাসে ফিরতেই ফারিয়া সাগরের হাতে একটা শপিং ব্যাগ ধরিয়ে দিয়ে বলতে লাগলো, এই নে, এটা তোর জন্য কিনেছিলাম, আর আমার সাথে যাওয়ার জন্য তোকে অনেক অনেক ধন্যবাদ। বলে ফারিয়া সাগরের হাতে শপিং ব্যাগটা দিয়ে চলে গেল তার রুমে। এদিকে সাগর তাদের বাসায় প্রবেশ করতে তার আম্মু বলতে লাগলো। সাগর চলে গেল তার রুমে। বেশ কিছুক্ষণ পর ফ্রেশ হয়ে চলে আসলো নিচে। খাওয়া দাওয়া করে বসে বসে টিভি দেখতেছে আর তার আম্মুর উদ্দেশ্যে বলতেছে, কি রে সাগর, কি কিনে নিয়ে আনলি আবার? আরে আম্মু, আমি কিছু কিনি নাই, এটা ফারিয়া আপু আমাকে গিফট করেছে, ওনার সাথে গিয়েছিলাম বলে। ও আচ্ছা, যা ফ্রেশ হয়ে আয়, আমি খাবার দিতেছি। আম্মু, আব্বু আসবে কবে আমেরিকা থেকে? আজকে তো প্রায় 1 মাস হতে চললো আব্বু আমেরিকায় গিয়েছে। তোর আব্বু সামনের মাসের 22 তারিখে আসবে। 2 মাসের জন্য গিয়েছে অফিসের কাজে। আর তোকে বলেছে যে একটু গ্রামে গিয়ে আমাদের অফিস আছে, ওইখানে ম্যানেজারের সাথে কথা বলে যদি কোনো সমস্যা থাকে ওটা সমাধান করে দিয়ে আসার জন্য। আমি এখন কিভাবে যাব? আমি তো এখন কলেজে ভর্তি হয়ে গেছি, তার চাইতে ভালো তুমি নিজে গিয়ে সমাধান করে দিয়ে আইসো। আমি তো রান্না বান্না করতে পারি, আমার এখানে একা থাকতে কোনো সমস্যা হবে না। সমস্যা হবে কি করে? ফারিয়াকে তো পেয়ে গেছিস, এটার জন্যই তো তোর কোনো সমস্যা হবে না একা থাকতে, তাই না? আম্মু, আমাকে কি কিছু বলেছো তুমি? আরে না, তোকে কিছু বলি নাই। যা, অনেক রাত হয়েছে, গিয়ে ঘুমা, সকালে আবার উঠে কলেজ যেতে হবে তোর। সাগর চলে গেল তার রুমে। বিছানায় শুয়ে শুয়ে গেম খেলতেছে। এমন সময় তার ফোনটা বেজে উঠল। তাকিয়ে দেখে ফয়সাল ফোন দিয়েছে। কলটা রিসিভ করতেই ওপাশ থেকে ফয়সাল বলতে লাগলো, সাগর, কালকে কলেজে যাবে নাকি? হ্যাঁ, কালকে কলেজে যাব। কেন, তুই যাবি না? না, কালকে কলেজে যাব না, ভাবছি কোথাও ঘুরতে যাব। তুই যাবি না আমাদের সাথে? তুই গেলে যেতে পারিস। তোরা ঘুরতে যাবি আর আমি তোদের সাথে যাব না, এটা কোনো কথা হলো? আমিও তোদের সাথে ঘুরতে যাব। কখন বের হবি ঘোরার জন্য? ভাবতেছি তো সকাল 10টার দিকে বের হব। ওদিকে মিম যাবে আমাদের সাথে। কোন মিমের কথা বলতেছিস তুই? ফারিয়াপুর বান্ধবী যে মিম, তার কথা বলতেছিস তুই? হ্যাঁ, আমি তার কথা বলতেছি। সে তো আমার গার্লফ্রেন্ড, তুই জানিস না নাকি? শালা, এত সুন্দর আর হট মেয়ের সাথে রিলেশন করিস আর আমাকে একবারও বললি না? ঠিক, আমি তো ভাবছিলাম তুই জেনে গেছিস। যাক, ভালো হয়েছে তুই জানিস নাই। তুই জানলে তো আমার গার্লফ্রেন্ডের সাথে অনেক মজা করতি। এখন তাহলে ফোন রাখলাম, কালকে দেখা হচ্ছে সকাল 10টায়। কলেজ গেটের সামনে দাঁড়িয়ে থাকবে, তুই ওখান থেকে আমরা তোকে নিয়ে যাব। ঠিক আছে, রাখলাম তাহলে এখন। এই বলে সাগর ফোনটা কেটে দিয়ে ঘুমের দেশে পাড়ি জমালো। রাত প্রায় 1টা। এমন সময় সাগর স্বপ্নে দেখতে লাগলো, ফারিয়া আপু, তুমি আমার ঠোঁট কামড়ে ধরে আছো কেন? আমার ঠোঁট ছেড়ে দাও, আমার ঠোঁট থেকে রক্ত পড়তেছে। চুপ কুত্তা, তোকে আমি বিয়ে করেছি আর আজকে আমাদের বাসর রাত। তোর ঠোঁট কামড়ে ধরবো না তো কি করব? এইসব স্বপ্ন দেখতেছে। এমন সময় সাগরের ঘুমটা ভেঙে গেল। ঘুম থেকে উঠে ঘড়ির দিকে তাকাতেই দেখতে পেল রাত মাত্র 3টা বাজে। সাগর মনে মনে বলতে লাগলো, আমি এটা কি স্বপ্ন দেখলাম? এটা কি সত্যি হতে চলেছে নাকি? শুনেছি তো ভোরের স্বপ্ন সত্যি হয়, তাহলে কি এই স্বপ্নটা সত্যি হবে আমার? স্বপ্নটা যদি সত্যি হয় তাহলে তো খুব ভালো হবে। এ বলে সাগর মনে মনে হাসতে লাগলো। বেশ কিছুক্ষণ হাসাহাসি করার পর সাগর ফোনটা হাতে নিয়ে গেমে প্রবেশ করলো। সকাল 7টা অবধি গেম খেলে সাগর ফ্রেশ হয়ে চলে আসলো নিচে। খাবার টেবিলে বসে পড়তেই সাগরের আম্মু বলতে লাগলো, কি রে সাগর, আজকে এত তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেলি?
আমাকে ডাকতেও হয় নাই আজকে। আম্মু, হঠাৎ রাতে একটা স্বপ্ন দেখে ঘুমটা ভেঙে গেছে, এরপর আর ঘুমাতে পারি নাই, তাই আর কি তোমার ডাকতেও হয় নাই আমাকে। ও আচ্ছা, তা কি স্বপ্ন দেখেছিস আমাকে একটু বল তো, আমিও শুনি। কি এমন স্বপ্ন দেখেছিস যে তোর ঘুমটা ভেঙে গেছে? আম্মু, এই স্বপ্নের কথা তোমাকে বলবো কি করে? আমার বুঝি এই শরম করবে না? আমি এই স্বপ্নের কথা বলতে পারবো না। এই বলে সাগর খাওয়া দাওয়া করে চলে গেল তার রুমে। ভালো একটা ড্রেস পরে বসে আছে, এমন সময় তাদের পাশের কলিং বেলটা বেজে উঠল। সাগরের আম্মু দরজা খুলতেই দেখতে পেল ফারিয়া দাঁড়িয়ে আছে। ফারিয়াকে দেখে সাগরের আম্মু বলতে লাগলো, আরে ফারিয়া মা, ভিতরে আসো। আন্টি, সাগর কি এখনো ঘুম থেকে ওঠে নাই? প্রায় 9টা বেজে গেছে, কলেজে যাবে না নাকি? হ্যাঁ, ঘুম থেকে উঠেছে তো আরও আগে, বলেছে কলেজে যাবে। উপরে গিয়ে দেখো তার রুমে, হয়তো রেডি হইতেছে। ঠিক আছে আন্টি, আমি যাইতেছি সাগরের রুমে, গিয়ে দেখি সাগর কি করে। এই বলে ফারিয়া চলে আসলো সাগরের রুমে। এসে দেখে সাগর রেডি হয়ে বসে আছে, তবে কলেজের জন্য না, ঘুরতে যাওয়ার জন্য। সাগরকে এইভাবে রেডি হয়ে বসে থাকতে দেখে বলতে লাগলো, কিরে সাগর, কোথাও যাবি নাকি? এইভাবে নায়কের মতো রেডি হয়ে আছিস যে? হ্যাঁ, একটু ঘুরতে যাব বন্ধু বান্ধবদের সাথে। আপনি তো কলেজে যাবেন, আর 9:30 বেজে গেছে, তাড়াতাড়ি চলে যান কলেজে। বন্ধু বান্ধবদের সাথে ঘুরতে যাবি নাকি অন্য কারোর সাথে ঘুরতে যাবি সেটা বল আগে। তোকে দেখে তো মনে হচ্ছে তুই অন্য কারোর সাথে ঘুরতে যাচ্ছিস। আরে না, সত্যি কথা বলতেছি আমি। ফয়সালের সাথে ঘুরতে যাব, তারা নাকি কোথায় জানি ঘুরতে যাবে। তোরা যেহেতু ঘুরতে যাবি তাহলে আমিও যাব তোদের সাথে, আমাকেও নিয়ে চলো। আমি আপনাকে নিব কিভাবে? ফয়সাল যদি আপনাকে না নিয়ে যায় তাহলে আপনি যাবেন কিভাবে বলেন তো? আপনি এক কাজ করেন, ফয়সালকে ফোন দিয়ে জিজ্ঞাসা করেন আপনাকে নিয়ে যাবে নাকি। যদি সে নিয়ে যায় তাহলে তো আমার কোনো আপত্তি নেই, আপনি যেতে পারেন। আমাকে রেখে একা একা তোরা ঘুরতে চলে যাবি, এটা তো কখনোই হয় না। আমি তো তোদের সাথে যাবই, আমাকে নিয়ে যেতে হবে তোদেরকে। ফয়সালের নাম্বারটা দিয়ে আমি ফোন দিতেছি ফয়সালকে। সাগর ফয়সালের নাম্বারটা দিয়ে দিতেই ফারিয়া ফোন দিল ফয়সালকে। এদিকে ফয়সালের ফোন মিমের হাতে। ফয়সালের ফোনে ফারিয়ার নাম্বার দেখে মিম ফোনটা রিসিভ করতে ওপাশ থেকে ফারিয়া বলতে লাগলো, ফয়সাল, আমিও তোদের সাথে যাব ঘুরতে, আমাকেও নিয়ে চল তোদের সাথে। তোকে নিয়ে যাওয়া যাবে না, একটাও সিট খালি নেই। তুই এক কাজ কর, তুই না হয় কলেজে চলে যা। মিম, এটা তো তোর নাম্বার না, তাহলে তুই ফোন রিসিভ করলি কিভাবে? তুইও নিশ্চয়ই ওদের সাথে ঘুরতে যাচ্ছিস, তাই না? হ্যাঁ, আমিও ওদের সাথেই ঘুরতে যাইতেছি। প্লিজ বান্ধবী, তুই আমাদের সাথে যাস না, কারণ তুই গেলে আমরা একটু মজা করতে পারবো না। তোরা যেভাবে ইচ্ছে মজা করিস, আমি তোদেরকে কিচ্ছু বলবো না। আমাকে তোদের সাথে নিয়ে যেতেই হবে। আমি সাগরকে নিয়ে কলেজে সামনে আসতেছি, তোরা গাড়ি নিয়ে আয়। বেশি কথা বলবি না, বলে দিলাম। এই বলে ফারিয়া ফোনটা কেটে দিল। বেশ কিছুক্ষণ পর সাগর আর ফারিয়া চলে আসলো কলেজ গেটের সামনে। প্রায় আধা ঘন্টা পর ফয়সাল, মিম এবং ফয়সালের আরও কয়েকজন বন্ধু বান্ধবী আসলো। সাগরের সামনে গাড়িটা দাঁড় করাতেই সাগর আর ফারিয়া উঠে পড়লো গাড়িতে। সাগর আর ফারিয়া একসাথে বসেছে পিছনের সিটে। এমন সময় সামনের সিট থেকে মিম বলে উঠল, ফারিয়া, আমরা যা ইচ্ছা তাই করব, তুই কিন্তু কিছু বলতে পারবি না এখানে। আমরা আগে থেকেই বলে রাখলাম তোকে। ঠিক আছে, আমি কিছু বলবো না, তোরা যা ইচ্ছা তাই কর। এই বলে ফারিয়া বাইরের প্রকৃতি দেখতে লাগলো। এদিকে সাগর ফারিয়ার চুলে মাতাল করা ঘ্রাণ নিতেছে চোখ বন্ধ করে। এটা ফারিয়া খেয়াল করল আর মনে মনে বলতে লাগলো, এই ছেলেটা কি পাগল নাকি? এইভাবে এরকম ভাবে চুলের ঘ্রাণ নেয় নাকি কেউ? বেশ কিছুক্ষণ চুপ থাকার পর ফারিয়া সাগরকে উদ্দেশ্য করে বলতে লাগলো, ওই যে দেখো কাশবন। ফয়সাল, ওই কাশবনের সামনে গাড়িটা দাঁড়া করাস। আপু, ওইখানে দাঁড় করানো যাবে না, কারণ এই জায়গাটা ভালো না। সামনে আরেকটা কাশবন আছে, ওইখানে অনেক মানুষ ঘোরাঘুরি করতেছে, আমরা ওইখানে যাইতেছি। ঠিক আছে, যেখানে ভালো হবে ওইখানেই নিয়ে চল। এ বলে ফারিয়া আবারও চুপচাপ বসে বাইরের দৃশ্য দেখতেছে। এদিকে সাগর তার ফোনটা বের করে গেম খেলতে লাগলো। বেশ কিছুক্ষণ গেম খেলার পর সাগর ফোনটা পকেটে রেখে দিয়ে ফারিয়াকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আচ্ছা ফারিয়া আপু, আপনাকে বিয়ের কথা বললে আপনি এরকম করেন কেন? সাগর, আমি এমন একজনকে বিয়ে করব যাকে আমি নিজে থেকে পছন্দ করব এবং যে আমার প্রতি খেয়াল রাখবে এবং অনেক ভালোবাসবে আমাকে। ও আচ্ছা, লয়াল খুঁজতেছেন আপনি? খুঁজতে থাকেন, খুঁজতে থাকেন।
আমার মনে হয় না এই বাংলাদেশে একটা ছেলেও লয়াল আছে, তবে থাকতে পারে হাজারের মধ্যে 1-2 জন। আপনার যদি প্রয়োজন হয় তাহলে আমাকে বলতে পারেন, আমরাও না হয় আপনার জন্য ছেলে খোঁজা শুরু করব। তোদের খুঁজতে হবে না, আমি আমারটা একাই খুঁজে নিতে পারবো। এত পাকনামি করতে বলি নাই তোদেরকে। এই বলে আবারও চুপ হয়ে গেল সবে। এইদিকে মিম বারবার ফয়সালের গালে চুমু দিতেছে। এটা দেখে ফারিয়া নিজেকে সামলাতে না পেরে সাগরের গালে চুমু দিয়ে বসল। সাগর তো হাঁ করে তাকিয়ে আছে। গাড়ির ভিতরে যারা ছিল তারা খেয়াল করেনি যে ফারিয়া সাগরের গালে চুমু দিয়েছে। সাগর ফারিয়ার দিকে তাকিয়ে বলতে লাগলো, আপু আপনি এটা কি করলেন আমাকে? আপনি আমার গালে চুমু দিলেন কেন? আমার ইচ্ছে হয়েছে তাই আমি তোর গালে চুমু দিয়েছি। এ বলে ফারিয়া আবারও সাগরের গালে আরেকটা চুমু দিয়ে দিল। এবার চুমু দেওয়াটা দেখে ফেলেছে মিম ফারিয়াকে উদ্দেশ্য করে বলতে লাগলো, পিছনের সিটে বসে খুব ভালোভাবে লুতুপুতু করতেছিস, আর আমরা করলে অপরাধ, তাই তোরা ঘুরতে এসেছিস, ঘুরতে থাক। আর আমি পেছনে বসে কি করে না করে এসব দেখতে কে বলেছে? তোরা যা করতেছিস করতে থাক, আমার যা ইচ্ছা আমি তাই করব। হ্যাঁ হ্যাঁ, চালিয়ে যা, আমরা আর কি বলবো তোকে। ফারিয়া আর কিছু বলল না। সাগর এক হাত দিয়ে হাতের সাথে মুষ্টিবদ্ধ করে নিল। বেশ কিছুক্ষণ পর তারা সবাই চলে আসলো সেই কাশ বনে। যার যার মতো সবাই ঘোরাঘুরি করতে লাগলো। এদিকে ফারিয়া আর সাগর চলে এসেছে অন্য পাশে। সাগর ফারিয়াকে কিছু পিক তুলি দিল। পিক তোলা শেষ হতে ফারিয়া সাগরকে উদ্দেশ্য করে বলতে লাগলো, সাগর, তোর সাথে আমার কিছু কথা ছিল। আমি জানি তুই বুঝতে পারছিস আমি তোর সাথে কি কথা বলবো। দেখো আপু, এটা কিন্তু একদম ঠিক হবে না, কারণ আমরা তোমাদের বাসায় ভাড়া থাকি আর তুমি আমার সিনিয়র। আমার সাথে তো কখনোই তোমার যায় না। আমি তোমাকে আপু বলে সম্মান করি। আপু বলি সম্মান করিস, তাতে কি হয়েছে? এখন থেকে আমাকে বউ বলে সম্মান করবি। এটা পারবো না আপনাকে বউ বলে সম্মান করতে। আম্মু যদি জানতে পারে তাহলে আমাকে মেরেই ফেলবে। সো আমি আপনাকে বউ বলতে পারবো না। তোর আম্মু জানতে পারলে তোকে মেরে ফেলবে, আর আমাকে বউ না বললে আমি তোকে মেরে ফেলবো, এটা মনে রাখিস। প্লিজ আপু এমন কইরেন না, যেটা বলবেন সেটাই করব। এখন থেকে আমি আপনাকে বউ বলেই রাখবো। কিন্তু বাসায় যদি জিজ্ঞেস করে আমি আপনাকে বউ বলে রেখেছি কেন, তাহলে কি উত্তর দিব? কি উত্তর দিবি আবার বলবি? কি উত্তর দিবি আবার বলবি যে আমাকে পছন্দ করিস তুই, এরপর বাড়ি থেকে আমাদের বিয়ে দিয়ে দিবে। আপনাকে বিয়ে করলে আমার জীবন তেনা তেনা হয়ে যাবে। আপনি এমনিতে একটু রোমান্টিক, তবে আপনার ভিতরে শয়তান পুষে রেখেছেন। তাকে যদি একবার ছেড়ে দেন তাহলে কি হতে পারে একমাত্র আপনি আর আল্লাহ ছাড়া কেউ জানে না। আরে আরে আমার শয়তান, আমার ভেতর থেকে বের করব না, তুই চিন্তা করিস না। তোকে আমি সব সময় আদরে রাখবো। আচ্ছা এখন চলেন, অনেক ঘোরাঘুরি হয়েছে। ওইদিকে হয়তো ওরা আমাদের জন্য অপেক্ষা করতেছে, আমরা ওদের কাছে চলে যাই। আচ্ছা মিম, তোমার বান্ধবী ফারিয়া কেমন? সে কি সত্যি ভালো নাকি গুন্ডি? কলেজে তো সবসময় মারামারি করে, এখন যদি সাগরের সাথে রিলেশনে যায় তাহলে সাগরের কি হবে বুঝতে পারছো? আরে ফারিয়া একদিক দিয়ে খুব ভালো, সে কলেজে মারামারি করে, এই না যে এমনিতেই মারামারি করে, কোনো অপরাধ করলেই সে মারামারি করে। আর ফারিয়া খুব ভালো মেয়ে, সাগরকে খুব সুখে রাখবে, আমার চাইতেও দ্বিগুণ ভালো। ও আচ্ছা, বান্ধবীর প্রশংসা করতেছো যাতে সাগরের সাথে রিলেশনটা না করে দিতে পারো, তাই না? যাতে তোমার বান্ধবী আমার ফ্রেন্ডের ঘাড়ের 2টা রক খাইতে পারে। কার ঘাড়ের রক খাওয়ার কথা হচ্ছে এখানে? কিরে মিম, ফয়সাল কি বলতেছে এইসব? ফয়সাল তোর একটু প্রশংসা করছিল, এই আর কি, বলছিল যে তুই নাকি সাগরের ঘাড়ে 2টা রক কামড়ে খেয়ে ফেলবি। ও আচ্ছা ফয়সাল, তোর বন্ধুর ঘাড়ের রক শুধু খাবো না, তেলে চুবিয়ে ভালোভাবে ভেজে এরপর খাবো। দেখেছো ফয়সাল, আমার বান্ধবী কত সুন্দরভাবে তোমার বন্ধুকে আদর করতেছে, আর তুমি বলতেছো আমার বান্ধবী নাকি পচা। হ্যাঁ জানি, কোন দিন জানি আমার বন্ধুকে উপরে পাঠিয়ে দেয়। বন্ধু দোয়া করি তুই যাতে উপরে গিয়ে সুখে শান্তিতে খেতে পারিস। আর দোয়া করতে হবে না, এখন চলো বাড়িতে যাব, বিকাল হয়ে গেছে। আর কত ঘোরাঘুরি করবি এই রোদের মাঝে? হ্যাঁ চল, ওই তো ওরাও চলে এসেছে। সবাই না হয় একটা রেস্টুরেন্টে গিয়ে খাওয়া দাওয়া করে কিছুক্ষণ আড্ডা দিয়ে এরপর বাড়ি যাব। হ্যাঁ চল যাওয়া যাক। এই বলে সাগর আর ফারিয়া তাদের কাছে চলে গেল। এদিকে ফয়সাল আর মিম গাড়িতে বসে পড়তেছে। এই বলে সবাই চলে আসলো একটা রেস্টুরেন্টে। খাওয়া দাওয়া করে সবাই বসে আড্ডা দিতে লাগলো। এমন সময় মিম ফারিয়াকে উদ্দেশ্য করে বলতে লাগলো, ফারিয়া, তুই কি সত্যি সত্যি সাগরকে ভালোবেসে ফেলেছিস?
আমার তো মনে হচ্ছে তুই সাগরের সাথে প্র্যাঙ্ক করতেছিস। না রে মিম, আমি সাগরকে সত্যি সত্যি ভালোবেসে ফেলেছি। সাগর একমাত্র ব্যক্তি যে কিনা আমার শরীরে স্পর্শ করতে পারছে। অন্য কোনো পুরুষ আমার শরীরে এখনো পর্যন্ত স্পর্শ করতে পারে নাই। সাগর, তোমাকে একটা চ্যালেঞ্জ দিলে চ্যালেঞ্জটা কমপ্লিট করতে পারবে এখন? কি চ্যালেঞ্জ দিবে আপু বলো, আমি চেষ্টা করব কমপ্লিট করার জন্য। সবার সামনে ফারিয়াকে জড়িয়ে ধরে লিপ কিস করতে হবে। যদি লিপ কিস করতে পারো তাহলে আগামী 1 মাস তোমার যাবতীয় খরচ আমি এবং ফয়সাল বহন করব। যখন যেটা লাগবে তখন তোমাকে সেটা এনে দেওয়া হবে। পারবে তো? এত বড় সুযোগ দিয়েছেন আর এটা পারবো না আমি? ফয়সাল, রেডি থাকিস, 2 দিনে পকেট খালি করে ফেলবো। এই বলে সাগর আস্তে আস্তে ফারিয়ার দিকে এগিয়ে যেতে লাগলো। একেবারে কাছে চলে যেতে মিম জোরে চিৎকার দিয়ে বলতে লাগলো, সাগর, হয়েছে হয়েছে, আর করতে হবে না। আমি বুঝতে পেরে গেছি তুমি পারবে। 1 মাস তোমার খরচ বহন করার মতো আমাদের দুজনেরই সামর্থ্য নেই। যেহেতু সামর্থ্য নেই তাহলে বলিস কেন? ইস, কত রোমান্টিক মুহূর্ত ছিল এটা, তুই পুরোটাই বাদ করে দিলি। বহন না করতে পারলে না করতি, কিসটা তো করতে পারতি। এখন আর কিস পাওয়ার দরকার নেই। বাসায় গিয়ে 2 পরিবার একসাথে হয়ে বিয়ের কথাবার্তা বলো, যাতে আমরা খুব তাড়াতাড়ি একটা বিয়ে খেতে পারি। তোর আগে বিয়ে কর, তোরা তো আমাদের আগে রিলেশনে গেছিস। ফয়সাল, তুমি বিয়ে করতেছো না কেন? বেশি যদি দেরি করো তাহলে তো আমার বান্ধবীর টেম্পার শেষ হয়ে যাবে। পরে তো বলবে আমার বান্ধবী বেশি রোমান্টিক না। ফারিয়া, তুই এটা বলতে পারলি আমাকে? তুই দেখতে চাস আমি কতটা রোমান্টিক? ওয়েট ওয়েট ওয়েট, এক কাজ করো ফয়সাল, তুমি গাড়িটা এক সাইডে দাঁড়া করাও। আজকে দেখবো কে কতক্ষণ লিপ কিস করতে পারে। যে সবচাইতে বেশিক্ষণ লিপ কিস করতে পারবে সে আজকে বিজয়ী হবে এবং আগামী 2 দিন রাতের ডিনার করাবে। ফারিয়া আপু, আমি জানি আপনি কেন এটা বলছেন। ফারিয়া আপু, আমি জানি আপনি এটা কেন বলেছেন, কারণ আপনারা 2 জন অনেকক্ষণ লিপ কিস করতে পারবেন। সাগর অনেকক্ষণ লিপ কিস করতে পারে, আমি জানি। ওই দিন আমাকে সাগর বলেছে আপনাকে লিপ কিস করেছিল। আরে মিয়া, ফ্রিতে লিপ কিস খাইতেছো? কখনো তো তোমার গার্লফ্রেন্ড তোমাকে লিপ কিস করে নাই। আজকে একটা সুযোগ দিয়েছি, লিপ কিস করে নাও। আবার তো বিয়ের আগে লিপ কিস করতে পারবে না। এটা আপনি ঠিক বলেছেন, কারণ মিম তো আপনাকে লিপ কিস করতে দেয় না। তাহলে শুরু করা যাক। এ বলে ফয়সাল তাদের গাড়িটা এক সাইডে রেখে সবাই সবার গার্লফ্রেন্ডের সাথে লিপ কিস করতে লাগলো। এদিকে পুরো গাড়িতে শুধু চুমাচুমির শব্দ হচ্ছে। প্রায় 20 মিনিট পর লিপ কিস করা শেষ হতেই ফারিয়াও বলতে লাগলো, অবশেষে আমি বিজয়ী হলাম। আগামী 2 দিন তোমাদেরকে আমি রাতে ডিনার করাবো। সাগর, তোমার জন্য কিছু গিফট থাকবে। ঠিক আছে, কি গিফট দিবে শুনি? বেশি কিছু গিফট দিব না, আমার যেটা পছন্দ হবে আমি সেটাই গিফট করব। আর 4-5 দিন পর দেখি আম্মু আব্বুকে বলবো যে আমাদের বিয়ের কথাবার্তা বলার জন্য। হ্যাঁ, বলতে থাকো আর আমি বাস খাইতে থাকি। বিয়ে তো করতে হবে সিনিয়রকে জুনিয়র হয়ে। বাসর রাতে কিন্তু অনেক আদর করতে হবে যেহেতু তুমি সিনিয়র। চিন্তা করো না, রাত 12টা থেকে ভোর 5টা অবধি তুমি যেইভাবে ইচ্ছে আদর করতে পারবে। ফারিয়া কথা শুনে ফয়সাল মিমকে উদ্দেশ্য করে বলতে লাগলো, দেখেছ মিম, ফারিয়া আপু কীভাবে সাগরকে অফার করতেছে? তুমি তো আমাকে একদিনও অফার করো নাই। তোমাকে অফার করে কি করব? তোমার মুখের ভেতর থেকে কেমন যেন সিগারেটের গন্ধ বের হচ্ছে। বাথু। মিমের কথা শুনে সবাই হেসে দিল। এদিকে ফয়সালের মনটা আরও খারাপ হয়ে গেল, কারণ গার্লফ্রেন্ডের কাছে এটা শুনবে কখনো আশা করে নাই। দেখতে দেখতে সন্ধ্যা হয়ে আসলো। সন্ধ্যায় ফারিয়া আর সাগর চলে আসলো তাদের পাশে। দুজন দুজনের পাশে চলে গেল। সাগর কলিং বেল দিতে তার আম্মু সে দরজা খুলে দিল। সাগরকে দেখে বলতে লাগলো, বাহ, আজকে তো সারাদিন ঘোরাঘুরি করলি। কোথায় কোথায় গিয়েছিলি ফারিয়ার সাথে? কে বলেছে আম্মু আমরা সারা দিন ঘোরাঘুরি করছি? সেই সকাল 9:30টায় বের হয়েছিস আর এখন রাত 8টা বাজে। তোদের দেখেই বোঝা যাচ্ছে সারাদিন ঘোরাঘুরি করেছিস। আচ্ছা যা, ফ্রেশ হয়ে আয়, এরপর কথা বলতেছি। ঠিক আছে আম্মু, যাইতেছি। এই বলে সাগর চলে গেল রুমে। ফ্রেশ হয়ে বেশ কিছুক্ষণ বিশ্রাম নিয়ে চলে আসলো নিচে। সোফে এসে বসে পড়তেই তার আম্মু বলতে লাগলো, এখন বল, সারাদিন কোথায় কোথায় ঘোরাঘুরি করেছিস আর কে কে সাথে ছিল তোদের? আম্মু, আমাদের সাথে আমাদের বন্ধু বান্ধব ছিল, ফারিয়া আপু ছিল এবং তার বান্ধবী ছিল। এই ধরো 10 থেকে 15 জন ঘুরতে গিয়েছিলাম এই আশেপাশে। সেটা না হয় বুঝলাম, কিন্তু রিক্সা থেকে হাতে হাত ধরে নামলি এটা তো বুঝলাম না। ফারিয়াকে ভালো লাগে নাকি তোর?
আসলে আম্মু, ফারিয়া আপু আমাকে প্রপোজ করছে, আমাকে নাকি ভালো লাগে। এখন আমি ফারিয়া আপুকে বলেছিলাম বাসায় যদি জানতে পারে তাহলে বকাবকি করবে, কিন্তু উনি বলেছে যে ওনার আব্বু আম্মুর সাথে কথা বলে আমাদের বিয়ের কথা ফাইনাল করবে। এখন আম্মু তুমি বুঝো কি করবে। হ্যাঁ, তোর যদি পছন্দ হয়ে থাকে তাহলে আমাদের আনতে কোনো আপত্তি নেই। আমরা কখনো তোর অপছন্দের বাইরে যাই নাই, আর আশা করি কখনো যাব না। আম্মু, ফারিয়া আপুকে আমার খুব ভালো লাগে। প্রথম দিন ওনাকে দেখেই ক্রাশ খেয়েছে ওনার উপর। ও আচ্ছা, এই কথা। ঠিক আছে, কালকে তোরা কলেজে যা, আর কালকে তোর আব্বু আসবে, ফোন দিয়েছিল। দেখি তোর আব্বু আসলে এরপর ফারিয়ার আব্বু আম্মুর সাথে কথা বলে তোদের বিয়েটা না হয় দিয়ে দেব। যেহেতু দুজনে বাসায় থাকবি, বিয়েটা দিয়ে দিলে কোনো সমস্যা হবে না। আচ্ছা আম্মু, এখন তাহলে আমি ঘুমাতে যাই, খুব টায়ার্ড লাগতেছে আজকে। সারাদিন ঘোরাঘুরি করছি, খাওয়া দাওয়া করছি, এই দেখো পেট কতটা ফুলে আছে। হয়েছে, আর পেট দেখাতে হবে না, এখন যা, গিয়ে ঘুমা। সাগর চলে গেল তার রুমে। এদিকে ফারিয়া তার আব্বু আম্মুর পাশে বসে আছে আর বলতেছে, আম্মু তোমাদেরকে বলেছিলাম না আমার যেদিন ছেলে পছন্দ হবে আমি ওই দিন তোমাদেরকে বলবো। আমার একটা ছেলে পছন্দ হয়েছে, কিন্তু সে আমার 2-3 বছরের ছোট হয়েছে তো কি হয়েছে, ছেলে ভালো হলেই হবে। তুই সারা জীবন ঘর সংসার করবি, তুই সুখে থাকলেই আমরা খুশি। কিন্তু আম্মু ছেলেটা কিন্তু তোমাদের খুব পরিচিত। কার কথা বলতেছিস, সাগরের কথা নাকি? হ্যাঁ আম্মু, সাগরের কথা বলতেছি। সাগরকে আমার খুব ভালো লাগে, আর ছেলেটা খুবই ভালো। আমি জানতাম তুই এই কথা বলবি, তার জন্যই আগে থেকে তোর আব্বুর সাথে কথা বলে রেখেছিলাম। এখন সাগরের আব্বু যদি আসে দেশে, এরপর 2 পরিবার একসাথে বসে না হয় তোদের বিয়ের কথাবার্তা বলে ফেলবো। ঠিক আছে আব্বু আম্মু, এখন তাহলে আমি ঘুমাতে যাই, কালকে সকাল সকাল আমাকে ডেকে দিবে। ঠিক আছে, কালকে সকাল সকাল ডেকে দিব, যা তাহলে এখন। ফারিয়া চলে গেল তার রুমে। বিছানায় শুয়ে ফোন দিল সাগরকে। এদিকে সাগর আগে থেকেই ঘুমিয়ে গেছে। বেশ কয়েকবার ফোন দেওয়ার পর যখন সাগর ফোন রিসিভ করছে না, তখন ফারিয়া তার ফোন চার্জে রেখে ঘুমিয়ে গেছে। পরের দিন সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ফারিয়া চলে গেল সাগরদের বাসায়। গিয়ে দেখে সাগর এখনও ঘুমাচ্ছে। এটা দেখে ফারিয়া দরজাটা বন্ধ করে দিয়ে সাগরের ঠোঁটজোড়া কামে ধরল। বেশ কিছুক্ষণ পর ফারিয়া সাগরকে ছেড়ে দিতে সাগর উঠে বসে পড়ল আর বলতে লাগলো, কি ব্যাপার বউ, তুমি কখন আসলে এখানে? এই তো আসলাম, 30 মিনিট হয়েছে। এই 30 মিনিট তো লিপ কিস করলাম। যাও এখন ফ্রেশ হয়ে আসো, খাওয়া দাওয়া করবে নিচে গিয়ে। আচ্ছা তুমি বসো, আমি আসতেছি ফ্রেশ হয়ে। এই বলে সাগর চলে গেল ওয়াশরুমে। ফ্রেশ হয়ে চলে আসলো ফারিয়াকে নিয়ে নিচে। খাবার টেবিলে বসতেই কলিং বেল বেজে উঠল। আন্টি আপনারা বসেন, আমি দেখে আসতেছি কে এসেছে। এ বলে ফারিয়া চলে গেল দরজাটা খোলার জন্য। দরজা খুলতেই দেখতে পেল সাগরের আব্বু দাঁড়িয়ে আছে। সাগরের আব্বুকে দেখে ফারিয়া সালাম করলো আর বলতে লাগলো, আঙ্কেল কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি কেমন আছো? আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। এই বলে সাগরের আব্বু আর ফারিয়া চলে আসলো ভিতরে। দেখতে দেখতে রাত হয়ে আসলো। 2 পরিবার মিলে বিয়ের কথাবার্তা ও বলে রেখেছিল। রাত 10টা বাজতেই কাজী চলে আসলো। ফারিয়ার সাগরের বিয়ে করিয়ে দিয়ে চলে গেল। দুজন বসে আছে দুপাশে, সবার সাথে বসে গল্প করতেছে। এমন সময় সাগরের আম্মু বলতে লাগলো, সাগর এখন রুমে যা, রাত হয়েছে অনেক। ঠিক আছে আম্মু, যাইতেছি। এই বলে সাগর ফারিয়াকে কোলে নিয়ে চলে গেল তার রুমে। দরজাটা লাগিয়ে দিয়ে ফারিয়াকে নিয়ে চলে আসলো খাটে। বিছানায় শুয়ে দিয়ে সাগর ফারিয়ার জামা কাপড় খুলতেছে। তাড়াতাড়ি এইটা দেখে ফারিয়া বলতে লাগলো, এত পাগল হচ্ছ কেন সাগর? এখনো তো অনেক সময় আছে। সময় তো আছে, আমিও জানি সিনিয়র আপুকে আদর করার মজাই আলাদা। তাই বলে এইভাবে? এ বলে সাগর ফারিয়ার কাপড় চোপড় খুলে আদর করতে লাগলো। বেশ কিছুক্ষণ আদর করার পর ফারিয়া এমন জোরে চিৎকার দিয়েছে, ফারিয়ার আব্বু আম্মু এবং সাগরের আব্বু আম্মু চলে আসলো সাগরের রুমের দরজার সামনে। দাঁড়িয়ে বলতে লাগলো, কি রে সাগর, ফারিয়া এইভাবে চিৎকার করে উঠলো কেন? এমনি আম্মু তেলাপোকা দেখেছে, এটার জন্য চিৎকার দিয়েছে। বদমাইশ। ফারিয়াকে আদর করতে দেন, আজকে না হয় এখানে বিদায় নেই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।